হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি দেখে নেব। মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট, অর্থাৎ এই স্তরের ঘনত্ব কিন্তু সবচাইতে কম এবং সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট বায়ুমণ্ডলের যে সর্বোচ্চ স্তরটি রয়েছে তারই নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। তো কি বুঝলাম যে থার্মোস্ফিয়ারের সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট, অর্থাৎ এখানে কিন্তু ঘনত্বটা সব থেকে কম আর উষ্ণতা সবচাইতে বেশি। মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট এবং সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট বায়ুমণ্ডলের যে সর্বোচ্চ স্তরটি রয়েছে তার নামই কিন্তু থার্মোস্ফিয়ার। বৈশিষ্ট্য কি কি আছে দেখে নেব। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরে উষ্ণতা অস্বাভাবিক হারে কিন্তু বৃদ্ধি পায়। যত উষ্ণতা বাড়ে তার উচ্চতা বাড়ে, তত উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়, উষ্ণতাও কিন্তু অস্বাভাবিক হারে কিন্তু বৃদ্ধি পেতে থাকে। 120 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা যেখানে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস থাকে, 200 কিলোমিটার উচ্চতায় তাপ বেড়ে দাঁড়ায় 700 ডিগ্রি সেলসিয়াস। 120 কিলোমিটারের উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বাড়ে হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস, আবার 200 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অস্বাভাবিক হারে কিন্তু এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। এবং 480 কিলোমিটারের তাপমাত্রা পৌঁছায় 1232 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা খুব বেশি থাকার কারণে কিন্তু এই স্তরের নাম দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার। তারপরে 2 নম্বর কি বৈশিষ্ট্য আছে দেখো। তবে 480 কিলোমিটারের পর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা তেমন বাড়েও না আবার কমেও না, প্রায় একই রকম থাকে। অর্থাৎ 480 কিলোমিটারের পর তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়েও না আবার খুব একটা কমেও না, যেরকম তাপমাত্রা থাকে তেমনই থাকে। সেখানে উচ্চতা বৃদ্ধিতেও কিন্তু কোনো রকম প্রভাব উষ্ণতার উপর পড়ে না। তাই এই অংশকে বলা হয় সমতাপ অঞ্চল। অর্থাৎ 480 কিলোমিটার উপরে যে স্তরটা রয়েছে তাকে হচ্ছে সমতাপ অঞ্চল বলা হচ্ছে। এই কারণে আবহবিদগণ এই অংশকে থার্মোস্ফিয়ারে অন্তর্ভুক্ত করতে পক্ষপাতহীন। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে, থার্মোস্ফিয়ারে অনবরত সৌরঝড় বা সোলার উইন্ড এর প্রভাবে কি হয়, উচ্চ শক্তি সম্পন্ন গামা বা ওয়াই রে এবং রঞ্জন রশ্মির বা এক্স রে প্রভাবে কি হয়, গ্যাসীয় অণুগুলি ভেঙে গিয়ে আয়নিত হয়ে পড়ে এবং সর্বদা আণবিক বিস্ফোরণ ঘটাতে থাকে। ফলে কি হয়, এর স্তরে উষ্ণতা ক্রমশ বাড়তেই থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, থার্মোস্ফিয়ারে 90 থেকে 120 কিলোমিটার উচ্চতার মধ্যে নাইট্রোজেন অণু ও 200 থেকে 1100 কিলোমিটার উচ্চতার মধ্যে অক্সিজেন পরমাণুর পরিমাণ কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে দেখো 5 নম্বরে কি আছে, থার্মোস্ফিয়ারে 90 থেকে 400 কিলোমিটার উচ্চতার মধ্যে সূর্য থেকে আগত গামা ও রঞ্জন রশ্মির প্রভাবে, গামা অর্থাৎ ওয়াই রে এবং রঞ্জন রশ্মি বলতে এক্স রে কথা বলা হচ্ছে, এই দুই রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুগুলি কি হয়, বিশ্লিষ্ট হয়ে তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তাই এই স্তরকে আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। অর্থাৎ থার্মোস্ফিয়ারকে কিন্তু আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডলও বলা হয়ে থাকে। এই আয়ন মণ্ডলে মুক্ত ইলেকট্রনের প্রভাবে ভূপৃষ্ঠ থেকে প্রেরিত দীর্ঘ তরঙ্গের বেতার তরঙ্গ বাধা প্রাপ্ত হয়ে পুনরায় প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। ফলে কি হয়, আমরা বেতার এবং দূরভাষ শব্দ কিন্তু শুনতে পারি। অর্থাৎ থার্মোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে আমরা বেতার এবং দূরভাষ যন্ত্রের শব্দ শুনতে পারি। ইলেকট্রনের ঘনত্বের পার্থক্যের ভিত্তিতে আয়ন মণ্ডলকে কিন্তু 5টি ভাগে ভাগ করা হয়। দেখো কি কি আছে, ডি, ই, এফ, জি, এইচ, এই 5টি স্তরে কিন্তু ভাগ করা হয়ে থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে একটানা 6 মাস রাত্রি চলাকালীন এক ধরনের আলোক প্রভা দেখা যায়। উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি চলে সে সময় এক প্রকার আলোক প্রভা কিন্তু লক্ষ্য করা যায়। একে বলা হয় মেরুজ্যোতি বা অরোরা। এই মেরুজ্যোতি সৃষ্টি হয় থার্মোস্ফিয়ার স্তরে। সুমেরু অঞ্চলে এই আলোক প্রভাকে বলা হয় সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস, আর হচ্ছে কুমেরু অঞ্চলে এই যে আলোক প্রভা রয়েছে একে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রেলিয়ালিস। এরপরে দেখো কি আছে, এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারকে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্ববহিস্থ স্তর। থার্মোস্ফিয়ারের শেষ সীমাকে এক্সোস্ফিয়ার বলে। থার্মোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে সেই সীমাকে কিন্তু এক্সোস্ফিয়ার বলা হয়ে থাকে। যদি এই স্তরটির উপস্থিতি নিয়ে বৈজ্ঞানিক মহলে মতবিরোধ রয়েছে।
এছাড়া এই স্তরটি সম্বন্ধে প্রাপ্ত তথ্য খুবই কম, তা সত্ত্বেও অনেকে এক্সোস্ফিয়ারকে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রকৃত শেষ সীমা বলে কিন্তু মনে করে। বিস্তার কি আছে? অনেকে মনে করে এই স্তরটি সাধারণত 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অনেকে বিষম মণ্ডলে আণবিক নাইট্রোজেন স্তর এবং পারমাণবিক অক্সিজেন স্তরকে কিন্তু এক্সোস্ফিয়ারের অন্তর্ভুক্ত করে থাকেন। এর বৈশিষ্ট্য কি আছে এক্সোস্ফিয়ারের? দেখো, ঊর্ধ্বমণ্ডলে গ্যাসের অণু পরমাণুর পরিমাণ কমে যাওয়া এই স্তরটি অত্যন্ত পাতলা হয়। এক্সোস্ফিয়ার কিন্তু খুবই পাতলা প্রকৃতির হয়। উপরন্তু এই স্তর থেকে গ্যাসীয় অণু পরমাণু মহাশূন্যে বিলীন হয়ে যায় বলে এই স্তরে গ্যাসীয় উপাদানে কিন্তু ঘাটতি লক্ষ্য করা যায়। তো আজকে আমাদের থার্মোস্ফিয়ার নিয়ে আলোচনা কিন্তু এটুকুই ছিল। তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে। দুটো নাম্বারের মধ্যে কিন্তু একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যেই সুযোগগুলি পাচ্ছ দেখে নাও: লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। এছাড়াও দেখো, আমাদের একটি অ্যাপ প্রেস্টিকল এডুকেশন নামে, এর মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আজকে আলোচনা এটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।